আল্লাহ তাআলা যখন দেন তখন দুহাত ভরে দেন, আর যখন দেন না তখন কিছুই উনি দেন না। এই দেখুন না, কয়েকদিন যাবত প্রচণ্ড রোদ, হাঁসফাঁস অবস্থা, রাস্তাঘাটের দিকে তাকানো যায় না, ধুঁ ধুঁ চারদিকে। আর রাস্তাঘাটের কুকুর জিহ্বা বের করে হাঁসফাঁস, মানে মানুষ সব কিছু মিলাই সে একটা অবস্থা ছিল। আর প্রবল বৃষ্টি লেগে আছে কয়েকদিন যাবত। মানুষের চলাফেরাও এখন কষ্ট হয়ে গেল, মানুষ বের হতে পারছে না, রীতিমতো বন্যায় হয়ে গেল অনেক জায়গায়। তো আমরা যারা ঘর থেকে বের হই না তারা তা উপলব্ধি করতে পারছি না। এজন্যই বললাম, আল্লাহ যা চান তিনি তাই করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে আমার পরিবারকে সাথে নিয়ে ভালো আছি। চলে আসলাম আরেকটি ডেলি ব্লগ নিয়ে। আরও আগে এটা তৈরি করা উচিত ছিল আমার, তো রেডি করব বা এডিট করব করেও আমার বিভিন্ন রকম সমস্যার কারণে আমার করা হয়নি। তো শুরুতে আমি বলেছিলাম আল্লাহ যদি না চান তাহলে কিছুই হয় না। তো এরকমটাই আমিও চেষ্টা করেও পারি নাই বা সময় দিতে পারি নাই, এরকম অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন দিবেন, সব কিছুই আল্লাহর ইচ্ছা আমি বলবো। তো প্রতিদিনকার মতো করে আমি পরিবারের জন্য অফলাইনে, মানে ক্যামেরার অফ সাইডে রুটিগুলো বানিয়ে নিয়ে তারপরে ছেঁকা দিলাম। আর এই যে গত রাতের আলু তরকারি ছিল, আলু দিয়ে মুরগির মাংস, তা দিয়ে সাথে লাল চা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। পরিবারের সবাই এখনও ঘুমে, আর আমার মেয়েও এখনও ঘুমিয়ে আছে, কারণ বড় জনের পরীক্ষা চলছে, আজ পরীক্ষা ছিল না তাই বন্ধ। আর সবাইকে, মানে মা, হাজব্যান্ড আর আমরা তিনজনে নাস্তা করে তারপর আমি উঠে চলে আসলাম ছাদ বাগানে। দেখুন অন্ধকার হয়ে আসছে, সম্ভবত বৃষ্টি আসবে, তাই চলে আসলাম ছাদ বাগানে কবুতরের ঝাঁপিটা ফেলতে আসলাম, নইলে কবুতরগুলো ভিজে একাকার হয়ে যাবে। দেখুন কি অন্ধকার হয়ে গেল। ফেরার সময় দুইটা কবুতরের বাচ্চা নিয়ে চলে আসলাম, কারণ কবুতরগুলি ডিম পেড়ে দিয়েছে এর মধ্যে। তো হাজব্যান্ড আর ওনার এক প্রতিবেশী, মানে ওনার নিকটাত্মীয় একজনকে নিয়ে কবুতরগুলি জবাই দিয়ে দিল। আমি ফেরার সময় নিয়ে চলে আসলাম, আর এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কে কে ছাদ বাগানে কবুতর পালেন তা জানাবেন। আর শুরুতে বলে রাখছি, যদি ভিডিও ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আর একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। দেখুন কথা বলতে বলতে আমার অলরেডি অনেকটা কবুতর পরিষ্কার করা হয়ে গেল। মোটামুটি দুটোই আমি পরিষ্কার করে নিলাম, গ্যাস নেই তাই আর ছেঁকা দিতে পারিনি, রেখে দিচ্ছি ফ্রিজে। যখন গ্যাস থাকবে তখন পরিষ্কার করে নিব। আর এক ফাঁকে এই যে দেখুন শুকনো কাপড়গুলো সরিয়ে নিচ্ছি, আর ভেজা কাপড়গুলো মেলে দিব। যেগুলো অল্প অল্প শুকনা সেগুলো মেলে দিলাম, আর যেগুলো একেবারে পুরোপুরি শুকিয়ে গেল সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর যেটা যেখানে সেখানে আমি রেখে দিচ্ছি। বৃষ্টি বাদলের দিনে যেমন কাপড় শুকাতে কষ্ট, তেমনি ধুতেও কষ্ট, মেলাতেও ঝামেলা। কাপড় শুকাতে চায় না, ভেজা ভেজা হয়ে থাকে, সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। ঘর দরজাও পরিষ্কার করলেও মনে হয় যে পরিষ্কার করে নিই, এই অবস্থা হয়ে থাকে। যাই হোক, এই যে বেড কভারগুলি গত রাতে, যে গত ভিডিও যদি যারা দেখে থেকেছেন তারা নিশ্চয় বুঝতে পারবেন, আমি গত 2-3 দিন আগে এগুলো ধুয়েছিলাম, তো শুকায় না। এখানে সেখানে মেলে কোনোভাবে শুকিয়ে নিলাম। আর এই যে আমার ছোট্ট একটা বাস্কেট, এখানে আমি বেড কভার রাখি, সেখানে আমি রেখে দিলাম। আর বাকি কাপড়গুলো যার যার ড্রয়ারে, ওয়ার্ড্রপের ড্রয়ারে গুছিয়ে রেখে দিচ্ছি।
আসলে একা হাতে কাজ করতে মজাই আলাদা। একটুখানি কষ্ট হলেও তাও করতে ভালো লাগে। নিজের পরিবারের সাথে এগুলো একঘেয়েমি না, বরং পরম মমতায় সবগুলো কাজ গুছিয়ে করাটাই আমার কাছে আনন্দ লাগে। ছোটো মেয়েরগুলি ছোটো মেয়ের ড্রয়ারে, বড় মেয়েরগুলি বড় মেয়ের ড্রয়ারে, মায়েরগুলি মায়ের ওখানে, বা নিজের বা হাজব্যান্ডের সব জায়গায় সব কিছু আমি গুছিয়ে নেওয়ার পর আর ভেজা কাপড়গুলো মেলে দিলাম। দেখুন এর মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, কয়েক ফোঁটা মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আর বেড কভার এই যে বাকিগুলো সুন্দর করে মেলে দিলাম। আমি বেড কভার বেশি দিন অবশ্য রাখি না, আমি ধুয়ে ফেলি, নইলে ময়লা ময়লা লাগে, তাই ধুয়ে ফেলি। এর মধ্যে দেখুন বৃষ্টি অনেক জোরে শুরু হয়ে গেল, তাই জানালার গ্লাসগুলি লাগিয়ে দিলাম। ঘর গোছানোর পর চলে আসলাম রান্নাঘরে। দেখুন এর মধ্যে আমার হাজব্যান্ড কতগুলি মাছ নিয়ে আসলো, দেশি মাছ। আসলে ওনার কাছে যখন যেটা মানে যে মাছই বলুন বা মুরগি বলুন, মানে যেটা ভালো লাগে উনি নিয়ে চলে আসলো। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। আর দেখা যাক কী নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে বোম্বাই মরিচ ছিল, মানে আমাদের দেশীয় ভাষায় আমরা বলে থাকি ফটকা মরিচ। আর এগুলো হচ্ছে লইট্টা মাছ। দেখুন তারপর এর মধ্যে আরও একটা মাছ আছে, এটা সম্ভবত তারাবাইন। দাঁড়ান খুলে দেখি। এই যে তারাবাইন মাছ, দেখুন কতটা সুন্দর, দেশীয় মাছ সবগুলো। আর কাঁচামরিচগুলো আমি মেলে নিচ্ছি, একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। তো কাঁচামরিচ গায়ে যতটুকু পানি আছে টিস্যু পেপার এগুলো টেনে নিবে, অনেক দিন পর্যন্ত থাকবে এভাবে কাঁচামরিচ সুন্দর। লইট্টা মাছগুলো অফ সাইডে কেটে নিলাম। আর পরিবারের আন্দাজ মতো আমি 2 ভাগ করে নিলাম। একসাথে তো সবগুলো খেয়ে নিলে চলবে না, অন্য দিনের কথাও ভাবতে হবে, তাই এই আন্দাজে আমি 2টা প্যাকেট করে নিলাম। আর যে এক ফাঁকে বাইন মাছগুলো কাটতে বসে গেলাম। দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, বাইন মাছের ভিতরে কি একটা বড়শি দেখা যাচ্ছে, এটা সম্ভবত ফুটি বড়শি। আমরা যখন গ্রামেতে ছিলাম তখন এরকম বড়শি দিয়ে মাছ ধরতাম। দেখুন এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত আমি বলবো, যদিও এখানে কোনো নাই। এর মধ্যে আমার হাজব্যান্ড বলছিল কিছু মাছ রান্না করতে, ফ্রেশ মাছ। তো আমি বাইন মাছগুলি কিছুটা কেটে তারপরে ধুয়ে ভালো করে এখন লবণ আর লেবু দিয়ে সুন্দর করে আবারও মাখাচোকা করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাটা আমি বসাবো। লবণ লেবু এসব দিয়ে যদি মাছ সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে মাছের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে এই গন্ধটা আর লাগে না। দেখুন কতগুলি ময়লা বের হয়েছে, এতবার ধোয়ার পরেও দেখুন আবার লবণ লেবুতে কতগুলি ময়লা বের হলো। তো আমি বেসিনে নিয়ে সুন্দর করে পানি দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি। মাছ যত ধুই তত যেন মাছ সুন্দর হয়ে যায়। আবার মুরগি মানে মাংস মুরব্বিরা বলতো 3 ধোয়ার বেশি নাকি দেওয়া যায় না, তাই আমি তাই করি। তো মাছ যতবার ইচ্ছা ততবার ধোয়া যায়, কোনো সমস্যা নাই। দেখুন মাছগুলো কতটা চকচক করছে। তারপরে যে বেসিনটাও সুন্দর করে ধুয়ে নিলাম। পরিষ্কার যতই করি না কেন তত যেন অপরিষ্কার এরকমটা আমার কাছে মনে হয় এক ধরনের, মানে কি বলবো। তো এর মধ্যে পাতলা স্লাইস করে আলুগুলো 2টা কেটে নিলাম সুন্দর করে। ছোটো মেয়ে আবার মাছ খেতে পারবে না, এটা কাটা কাটা চিকন চিকন, তাই আর ওর জন্য এটা বাদ দিয়ে 1 টুকরা রুই মাছ দিয়ে দিলাম সাথে। আর এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি করে দিয়ে লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য গুঁড়ো মরিচ গুঁড়ো, তারপর সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সামান্য, রসুন একটু কুচি
করে দিয়ে দিলাম। যদিও পেঁয়াজের সাথে আমি রসুন কুচি দিয়েছিলাম, তাই আরও একটু দিয়ে দিলাম আবারও। তারপর সয়াবিন তেল দিয়ে সামান্য মাখা জোগা করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে অনেক মজাই লাগে। ক্যামেরাতে পুরোপুরি দেখা যাচ্ছে না, তাও যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো একটুখানি পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম, আরও 1 কাপের মতো পানি ঢেলে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে সুন্দর করে জায়গাটা মুছে নিলাম। এর মধ্যে আমার লবণ প্যাকেটটা শেষ হয়ে গেছে। তো আমি ডলফিন ব্র্যান্ডের লবণ খাই, আপনারা কে কোন ব্র্যান্ডের লবণ খান তা জানাবেন। তো আমি লবণটা ঢেলে নিচ্ছি, একসাথে লবণটা ঢেলে নিয়ে এলে কি অনেক দিন পর্যন্ত চলে যায়। আর লবণ আমরা এই ব্র্যান্ডেরই খাই, আপনারা কে কোন ব্র্যান্ডের খান তা জানাবেন। আমার বয়ামগুলি পরিষ্কার করে নিতে হবে, সময়ের অভাবে করে নিতে পারছি না, একসময় সুযোগ করে নিব। এর মধ্যে দেখুন মাছটা বলক উঠে গেছে আর অনেকটা হয়েও গেছে। একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি ঘন করে নাড়ছি না, নইলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি লবণটা চেক করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি একটি সত্যি কথা জানতে চাচ্ছি, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা জানাবেন। আমার ভিডিও চলাকালীন সময় যদি আপনাদের কোনো রকম ভুল ত্রুটি মনে হয় তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কথা বলতে বলতে এর মধ্যে আমার লবণটা দেখুন ঠিক মতো হয়েছে, একেবারে ঝোল শুকনা হয়ে যাওয়ার পর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এখন বেড়ে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর এসেছে। পাশাপাশি আমি একটু ডাল করেছিলাম, তার দেখালাম না, এটা ক্যামেরার অফ সাইডে ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।